সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে রামপাল কলেজ অনলাইন ক্লাস এবং রাবিয়াস অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি আছি তোমাদের সাথে রাবেয়া খাতুন, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, রামপাল মহাবিদ্যালয় থেকে। আমার আজকের এই ক্লাসটি আমি যাদের জন্য তৈরি করেছি তারা হলো রামপাল মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী 2021, অর্থাৎ 2021 সালে যারা এইচএসসি পরীক্ষা দেবে, অর্থাৎ আমাদের রামপাল মহাবিদ্যালয়ের এইচএসসি দ্বাদশ শ্রেণীতে যারা আছো তাদের জন্য আমার আজকের এই ক্লাসটি আমি তৈরি করেছি। তোমাদেরকে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টের নম্বরটা হলো অ্যাসাইনমেন্ট নম্বর 1। তো এই অ্যাসাইনমেন্ট নম্বর 1 তোমার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের যে প্রথম পত্র আছে সেই প্রথম পত্রের অ্যাসাইনমেন্ট ক্লাস 3, অর্থাৎ আজকের যে ক্লাসটি আমি নেব সেটি হলো তোমার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রথম পত্রে 3 নম্বর ক্লাস। তোমাদের এই প্রথম পত্রের অ্যাসাইনমেন্টে নির্দেশক কতে বলা হয়েছে যে প্রাক ইসলামী যুগের শহরবাসী ও মরুবাসী আরবদের আর্থসামাজিক জীবনযাত্রার পার্থক্য নিরূপণ করো। তোমাদের 2 নম্বর ক্লাসে আমি বলেছি যে তোমাদের আসলে কোন বিষয়গুলো তোমাদের খাতায় লিখতে হবে। হ্যাঁ, তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলে যে আসলে আমরা ম্যাডাম কোনগুলো লিখব। হ্যাঁ, আমরা আসলে বুঝতেছি না যে কোন বিষয়গুলো বা কোনগুলো প্রশ্ন আসলে কোন বিষয়ের উপর আমাদের লিখতে হবে। তো আমি সেই সম্পর্কে কিন্তু তোমাদের যে দ্বিতীয় ক্লাসটা নিয়েছিলাম সেই দ্বিতীয় ক্লাসে আমি স্পষ্ট করে বলে দিয়েছি যে নির্দেশক যেখানে দেওয়া আছে, অর্থাৎ ক, খ, ঘ, ঘ এবং উ, মূলত তোমাদের এই 5টি কাজ করতে হবে। তো আজকে আমি আলোচনা করব নির্দেশক কয়ের যে প্রশ্নটা উল্লেখ আছে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের নির্দেশক কতে বলা হয়েছে প্রাক ইসলামী যুগের শহরবাসী ও মরুবাসী আরবদের আর্থসামাজিক জীবনযাত্রার পার্থক্য নিরূপণ করো। এই পার্থক্যগুলো নিরূপণ করার আগে আমাদের 2টা জিনিস ভালোভাবে জানতে হবে। নির্দেশক কত বলা হয়েছে প্রাক ইসলামী যুগের শহরবাসী ও মরুবাসী আরবদের আর্থসামাজিক জীবনযাত্রার পার্থক্য নিরূপণ করো। তাহলে তোমাদেরকে এখন জানতে হবে যে প্রাক ইসলামী যুগ বলতে আসলে কোন যুগটাকে বোঝানো হচ্ছে এবং শহরবাসী ও মরুবাসী আরব আসলে কারা, কাদেরকে শহরবাসী এবং মরুবাসী আরব বলা হয়। প্রাক ইসলামী যুগ বলতে আরবে, বর্তমান সৌদি আরব যেটা, সেই আরবে ইসলামের আবির্ভাবের পূর্ব পর্যন্ত যে সময়কালটা ছিল সেই সময়কালকে বোঝানো হয়। অর্থাৎ 610 খ্রিস্টাব্দে যখন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তি লাভ করেছিলেন, সেই নবুয়ত প্রাপ্তির পূর্বের যে সময়কালটা ছিল, বিরাজমান ছিল তোমার আরবে, সেই সময়টাকেই মূলত প্রাক ইসলামিক যুগ বলা হয়। অর্থাৎ 610 খ্রিস্টাব্দে যখন ইসলামের আবির্ভাব হলো তার ঠিক পূর্ব মুহূর্ত বা পূর্বের যে সময়টা ছিল সেই সময়কালটাকে বলা হয় প্রাক ইসলামিক যুগ। তারপরে আমরা জানব যে শহরবাসী এবং মরুবাসী আরব কাদের বলা হয়। দেখো, ভূপ্রকৃতির তারতম্য অনুসারে আরবের যে অধিবাসীগণ ছিলেন বা আরবের যে অধিবাসীরা ছিল তাদেরকে 2টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছিল। তাদের একটি হলো তোমার একটি শ্রেণী হলো শহরবাসী আরব, আরেকটি শ্রেণী হলো মরুবাসী আরব। এখন শহরবাসী আরব বলতে
তাদেরকে বোঝানো হতো যারা আরবের বিভিন্ন শহর, বিশেষ করে তোমার মক্কা, মদিনা, তায়েফ প্রভৃতি শহরে স্থায়ীভাবে বসবাস করত। তাহলে আমরা শহরবাসী আরব বলতে কাদেরকে বুঝি? যারা আরবের বিভিন্ন শহরে, বিশেষ করে মক্কা, মদিনা এবং তায়েফ শহরে বসবাস করত এবং সেটা স্থায়ীভাবে তারা বসতি স্থাপন করে বসবাস করত, তাদেরকেই বলা হয় শহরবাসী আরব। অন্যদিকে মরুবাসী আরব কাদের বলা হয়? মরুবাসী আরব বলতে তাদেরকে বোঝানো হয় যারা স্থায়ীভাবে কোনো শহরে বসবাস করত না, জীবিকার তাগিদে মরুভূমির এক স্থান থেকে অন্য স্থানে যাযাবর জীবনযাপন করত। তাদেরকেই মূলত বলা হয় বা বলা হতো মরুবাসী যাযাবর। এই মরুবাসী আরব যারা, তাদেরকে বলা হতো যাযাবর বলা হতো, আবার তাদেরকে কখনো কখনো বেদুইন নামেও ডাকা হতো। আরবের অধিবাসীদের শতকরা ৮০% লোকই তোমার মরুভূমিতে বসবাস করত, অর্থাৎ মরুবাসী আরবের সংখ্যা ছিল শতকরা ৮০%। তাহলে মরুবাসী আরব বলতে তাদেরকে বোঝানো হয় যারা স্থায়ীভাবে কোনো শহরে বসবাস করতো না, তারা মূলত যাযাবর জীবনযাপন করত জীবিকার তাগিদে। তাদেরকেই তোমার বলা হয় মরুবাসী যাযাবর বা মরুবাসী আরব বা বেদুইন। তোমার প্রথম যে পার্থক্যের কথাটা আমি এখানে মেনশন করেছি সেটা হলো, দেখো, জীবনযাত্রার মানগত পার্থক্য। তোমার শহরবাসী আরব এবং মরুবাসী আরবদের যে জীবনযাত্রাটা ছিল, অর্থাৎ তাদের যে জীবনযাপন পদ্ধতি ছিল, সেই জীবনযাপন পদ্ধতির মধ্যে একটি মানগত পার্থক্য কিন্তু ছিল। সেটা হলো, দেখো, যেমন মক্কা, মদিনা, তায়েফ প্রভৃতি শহরকে কেন্দ্র করে শহরের বসবাসকারী জনগোষ্ঠী স্থায়ীভাবে বসবাস করত। সেখানে তাদের একটি উন্নত জীবনযাত্রা বা উন্নত জীবনযাপন প্রণালীর কিন্তু উপস্থিতি লক্ষ্য করা যেত। অন্যদিকে মরুভূমিতে বসবাসকারী যাযাবর বেদুইন মরুবাসীরা স্থায়ীভাবে কোথাও বসবাস করত না। সেটা আমি তোমাদের বলেছি, যে কারণে দেখো আরব মরুভূমির এক স্থান থেকে অন্য স্থানে জীবিকা অর্জনের জন্য বিভিন্ন জায়গাতে তারা ঘুরে বেড়াতো। তাই বেদুইন আরবগণ সভ্য জীবনের দেখা পায়নি বলেই আমরা ধরে নিয়েছি। তাহলে এখানে প্রথমে মূলত তাদের একটি শহরে যারা বসবাস করত তাদের মধ্যে তোমার স্থায়ীভাবে যারা বসবাস করত তাদের মধ্যে একটি উন্নত জীবনযাত্রার তোমার মান পরিলক্ষিত হয়, যেটা তোমার মরুবাসী আরবদের মধ্যে কিন্তু অনুপস্থিত। অর্থাৎ মরুভূমিতে বসবাসকারী যাযাবর শ্রেণী বা বেদুইনরা তোমার স্থায়ীভাবে কোথাও বসবাস করতো না। তারা জীবিকার তাগিদে মরুভূমির এক স্থান থেকে অন্য স্থানে জীবিকা অর্জনের জন্য ঘুরে ঘুরে বেড়াতো। তাই বেদুইন আরবগণ সভ্য জীবনের দেখা পায়নি। তারপরের যে পয়েন্টটা সেটা এখানে বলা হচ্ছে, দেখো, অর্থনৈতিক ব্যবস্থার পার্থক্য। শহরবাসী আরব এবং মরুবাসী আরবদের মধ্যে সবচেয়ে যে পার্থক্যটা সবচেয়ে বেশি বিরাজমান ছিল সেটা মূলত অর্থনৈতিক ব্যবস্থার মধ্যেই কিন্তু পরিলক্ষিত হয়েছিল। শহরবাসী আরবদের অর্থনৈতিক অবস্থা কিন্তু তোমার ভালো ছিল, কারণ তারা শহরের বিভিন্ন উর্বর অঞ্চলকে কেন্দ্র করে চাষাবাদ করত, ব্যবসা বাণিজ্য করে জীবিকা নির্বাহ করত, পশুপালন করত। শহরের অধিবাসীরা মূর্তি ও ভাস্কর্য নির্মাণ শিল্পের সাথে তোমার যুদ্ধাস্ত্র তৈরি করেও তোমার
ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পের বিকাশ ঘটিয়েছিল। অন্যদিকে মরুবাসী আরবদের অর্থনৈতিক ব্যবস্থা তেমন তোমার উন্নত ছিল না। তাদের জীবিকার প্রধান উৎস ছিল পশুপালন করা, আর পশুপালনের সাথে সাথে তাদের আরেকটি আয়ের উৎস ছিল, সেটি হলো তোমার লুটতরাজ করা। আজকের আবহাওয়াটা খুবই কি বলবো, খারাপও বলতে পারছি না, ভালোও বলতে পারছি না। প্রচণ্ড বাতাসের কারণে মানে আমার ক্লাসটাও অনেকটা ইন্টারাপ্ট হচ্ছে। তাহলে তোমার মরুবাসী যে আরবরা যারা ছিল তাদের আয়ের প্রধান উৎস ছিল তোমার পশুপালন করা, এবং সেই সাথে পশুপালনের সাথে সাথে লুটতরাজ করা। এরা মূলত আরবে যে সকল বণিক শ্রেণীরা আসতো ব্যবসা বাণিজ্যের জন্য, তাদের কাছ থেকে তোমার বিভিন্ন সময় লুট করে নিয়ে নিত। তাহলে উভয়ের মধ্যে তোমার অর্থনৈতিক ব্যবস্থার ব্যাপক পার্থক্য কিন্তু পরিলক্ষিত হয়েছিল। তার পরের যে পয়েন্টটা সেটা হলো, দেখো, বহির্বিশ্বের সাথে যোগাযোগের ক্ষেত্রে পার্থক্য। বহির্বিশ্ব বলতে আসলে আরবের বাহিনীর যে দেশগুলো ছিল সেই দেশের মানুষের সাথে তোমার মূলত যারা আরবের শহরবাসী আরব ছিল তাদের কিন্তু একটা সম্পর্ক কিন্তু সেই প্রাক ইসলামী যুগ থেকে ছিল। অন্যদিকে তোমার এরকম কিন্তু যোগাযোগ বলো বা সম্পর্ক বলো, সেই সম্পর্ক কিন্তু মরুবাসী আরবদের সাথে বহির্বিশ্বের সাথে ছিল না। আরবের শহরের অধিবাসীরা মূলত সিরিয়া, মিশর, পারস্য ও ভারতবর্ষের সাথে বিভিন্ন নগর ও বন্দরে বাণিজ্য করত। মূলত বহির্বিশ্বের সাথে যোগাযোগ রক্ষা করার ফলে কিন্তু তোমার শহরের যে সকল অধিবাসীরা ছিল তারা তোমার অধিকতর কিন্তু সভ্য, রুচিসম্পন্ন এবং মার্জিত হতে পেরেছিল। অন্যদিকে তোমার বেদুইন মরুবাসীদের সাথে বহির্বিশ্বের মানুষের সাথে তেমন কোনো ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিল না, বরং বিভিন্ন বণিকদের মালামাল তারা লুট করে জীবিকা নির্বাহ করত। যে কারণে শহরবাসী আরবদের মতো তারা ততটা সভ্য, রুচিসম্পন্ন এবং মার্জিত হতে পারেনি। তার পরের যে পয়েন্টটা সেটা হলো যে নারীর সামাজিক অবস্থানের ক্ষেত্রে পার্থক্য। প্রাক ইসলামী যুগে মূলত নারীদেরকে তোমার সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হতো। নারীদের কোনো সামাজিক মর্যাদা কিন্তু তেমন ছিল না। জীবন্ত কন্যা সন্তানকে তোমরা জানো যে প্রাক ইসলামী যুগে কবর দেওয়া হতো। তো এই সকল ক্ষেত্রে বিবেচনা করে আমরা যদি নারীর সামাজিক অবস্থানের ক্ষেত্রে পার্থক্য দেখতে চাই, তাহলে তোমার দেখব যে শহরবাসী যে নারীরা ছিল তারা মূলত একটু ভালো অবস্থানে ছিল। তোমার দেখো, প্রাক ইসলামী যুগে নারীর কোনো সামাজিক অবস্থান ছিল না। এরা নারীদেরকে ভোগ্যপণ্য হিসেবে বিবেচনা করত। বিবাহ তালাকের কোনো সুনির্দিষ্ট নিয়ম কিন্তু তখন ছিল না। তোমরা জানো যে কন্যাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। এক্ষেত্রে শহরের অধিবাসীদের মধ্যে অভিজাত পরিবারের যে সকল নারীরা ছিল তাদের অবস্থান কিন্তু মোটামুটি সন্তোষজনক ছিল, যার অন্যতম উদাহরণ ছিল আবু জেহেলের মা ও বিবি খাদিজা। অন্যদিকে মরুবাসী নারী ও কন্যা সন্তানের অবস্থা ছিল এ সকল ক্ষেত্রে খুবই শোচনীয়। মূলত তাদেরকেই ভোগ্যপণ্য হিসেবে ব্যবহার করা হতো। বিবাহ তালাকের কোনো সুনির্দিষ্ট নিয়ম তাদের মধ্যে ছিল না। কন্যাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। এগুলো মূলত মরুবাসী আরবদের মধ্যেই বেশি দেখা যেত।
পরের যে পয়েন্টটা সেটা হলো ভৌগোলিক ও পরিবেশগত কারণে বিদ্যমান চারিত্রিক গুণাবলীর পার্থক্য। পরিবেশগত কারণে শহরের অধিবাসী গণ মূলত, আর শুধু পরিবেশগত বললে ভুল হবে, যে ভৌগোলিক অবস্থান, জলবায়ু ও পরিবেশগত কারণে শহরের অধিবাসীগণ ছিল মার্জিত, দয়ালু ও পরোপকারী। অন্যদিকে তোমার উত্তপ্ত মরুভূমিতে বসবাস করত কারা? মরুবাসীরা, যেখানে সাইমোজ, ঝড়, লু হাওয়া প্রভৃতির সাথে সংগ্রাম করে জীবনযাপন করতে হতো মরুবাসী আরবদের। যেই সংগ্রামের প্রভাবটা তোমার তাদের চরিত্রে কিন্তু বিকশিত হয়েছিল, যে কারণে তাদের চরিত্রে তোমার বর্বরতা, নৃশংসতার এবং অসভ্যতার বৈশিষ্ট্য যেগুলো ছিল সেগুলো কিন্তু তোমার মরুবাসী আরবদের মধ্যে বিরাজমান ছিল। তোমাদের এই প্রশ্নে মূলত 4টি পার্থক্যের কথা বলা হয়েছে। তো তোমরা আশা করি এইখান থেকে আমি কতগুলো পয়েন্ট আউট করে দিয়েছি, এবং তোমরা নিজেরাও কিছু চেষ্টা করে সেগুলো বের করে মোট 4টি পয়েন্ট তোমরা পার্থক্য পয়েন্ট আকারে লিখে সেগুলোর ব্যাখ্যা সহকারে খাতায় লিখবে। দেখো, যারা 1টি পয়েন্ট, 2টি পয়েন্ট বা 3টি পয়েন্ট বা 4টি পার্থক্য তোমরা লিখবে, তারা কিন্তু সেই অনুযায়ী কিন্তু নাম্বার পাবে। সো তোমাদের কাছে অনুরোধ রইল, নির্দেশক কতে তোমরা 4টি পার্থক্য অবশ্যই লিখবে। আজকে এই পর্যন্তই। আমি পরবর্তী ক্লাস 4 নম্বর নিয়ে হাজির হব তোমাদের মাঝে। ততদিন তোমরা সুস্থ ও নিরাপদে থাকো, এবং পরবর্তী ক্লাসে আমি নির্দেশক খতে যে প্রশ্নটা দেয়া আছে সেই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। ততদিন তোমরা সবাই সুস্থ ও নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।